মর্নিং স্টুডেন্ট, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এসিআর সিস্টেম। এসিআর সিস্টেমের ফুল ফর্ম হলো সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন। এই সিস্টেমটি ব্যবহার করা হয় এক্সজস্ট গ্যাস ইমিশনস কন্ট্রোল সিস্টেম হিসাবে। এক্সজস্ট গ্যাস এমিশন কন্ট্রোল সিস্টেম বলতে যেটা বোঝায় যে এক্সজস্ট গ্যাসের সাথে বিভিন্ন ধরনের হার্মফুল গ্যাস বের হয়। তার মধ্যে একটি গ্যাস আছে NOx গ্যাস বা নাইট্রোজেন অক্সাইড গ্যাস। এই নাইট্রোজেন অক্সাইড গ্যাস যেরকম পরিবেশের পক্ষে বিপজ্জনক, সেরকম জীবজগতের ক্ষেত্রেও এটা বিপজ্জনক একটি গ্যাস। তাই এই গ্যাসটিকে সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশানের সাহায্যে প্রায় 93% রিডাকশান করা সম্ভব হয়। তাই এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে এস ফর সিলেক্টিভ। সিলেক্টিভ মানে নির্দিষ্ট বা টার্গেট করেই NOx গ্যাসের উপর এটাই কাজ করে। আর ক্যাথালিস্ট ব্যবহার করা হয় বলেই এটা ক্যাথালিটিক বলা হয়েছে। আর রিডাকশান বলতে NOx গ্যাসকে রিডাকশান করে নাইট্রোজেন এবং H2O ওয়াটারে রূপান্তরিত করে বলে এরকম নামকরণ করা হয়েছে। এর মেন যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলি হলো DEF। DEF বলতে ডিজেল এক্সজস্ট ফ্লুইড। ডিজেল এক্সজস্ট ফ্লুইড হিসাবে এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ডিআয়রনাইজড ওয়াটার, অর্থাৎ আয়রন মুক্ত জল, যা 67.5% থাকে, এবং 32.5% থাকে ইউরিয়া। এই দুটির একটি সলিউশন বানিয়ে এই DEF হিসাবে ব্যবহার করা হয়। আর সেকেন্ড ব্যবহার করা হয় কি DEF ইনজেক্টর। এই DEFটাকে স্প্রে করার জন্য, এই দেখো, DEFটাকে স্প্রে করার জন্য একটি ইনজেক্টর ব্যবহার করা হয়, যেটাকে আর একটা নাম আছে এসিআর ডোজিং ইনজেক্টর বলা হয়। আর কি ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয় 3 নম্বরে আছে মিক্সিং টিউব। এইখানে যে DEFটা আসছে, DEFের মধ্যে কি আসছে? ইউরিয়া, যেটা NH3 আসছে, অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়া আর NOx গ্যাসের এখানে একটা মিশ্রণ তৈরি করার জন্য মিক্সিং টিউব আছে। তার আর একটা কি আছে? 4 নম্বরে আছে এসিআর ক্যাথালিস্ট। এই যে এসিআর ক্যাথালিস্ট, এটা হচ্ছে এসিআর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে থাকে DEF এর সলিউশন। এবারে সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা দেখো। সিস্টেমের মধ্যে যেটা আছে এটা হচ্ছে একটা ইঞ্জিন দেখিয়েছে। এখানে ইঞ্জিনের এক্সজস্ট ম্যানিফোল্ড, এখান দিয়ে এক্সজস্ট গ্যাস বেরিয়ে যাচ্ছে। এখানে মাফলার বা সাইলেন্সার লাগানো আছে, এখান দিয়ে এক্সজস্ট গ্যাসটা পরিবেশে লাস্টে মুক্ত হয়ে যাচ্ছে। এইখানে লাগানো আছে কি? এখানে লাগানো আছে DEF ইনজেক্টর লাগানো আছে। DEF ইনজেক্টর এখানে এসিআর ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেড করা আছে। এসিআর ট্যাঙ্ক থেকে DEFটা আসছে আর ইনজেক্টর স্প্রে করছে। কিন্তু ইনজেক্টর এমনি সবসময় স্প্রে করবে না। ইনজেক্টর কীভাবে স্প্রে করে, কখন স্প্রে করে, সেই সিস্টেমগুলো সব দেখানো হয়েছে এখানে। দেখো এখানে কি আছে? অ্যামোনিয়া সেন্সর কন্ট্রোলার। কতটা পরিমাণ অ্যামোনিয়া এখানে লাগবে সেটা কাউন্ট করে জানাবে ECUকে। ECU কি? ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট। এই ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিটটা এখানে ডেটা কালেক্ট করে সেই ডেটাটাকে আমাদের কম্পিউটারের ECUর মতো ডেটা কালেক্ট করে সেই ডেটার ইনফরমেশন পাঠাবে। কাকে পাঠাবে? পাঠাবে এসিআর ট্যাঙ্কে। এই দেখো একটা কানেকশান গেছে। এসিআর ট্যাঙ্কে এই ইনফরমেশনটা পাঠাচ্ছে যে কতটা পরিমাণে এখানে লাগবে। সেই লাগবেটা কত পরিমাণে? ইঞ্জিন যত RPM-এ চলবে তার এক্সজস্ট গ্যাস তত বের হবে। আর এক্সজস্ট গ্যাস যত বের হবে তার সাথে সাথে বের হবে NOx গ্যাস, নাইট্রোজেন অক্সাইড গ্যাস তত বের হবে। নাইট্রোজেন যত অক্সাইড গ্যাস বের হবে ততটা পরিমাণে আমার DEF লাগবে। সেই অনুযায়ী আর একটা তথ্য চলে যাবে আমার ইনজেক্টরকে। এই ইনজেক্টর সেই স্পিডে এখানে DEFটাকে স্প্রে করবে। সেই DEFটা স্প্রে করার সাথে সাথেই DEFের মধ্যে কি আছে? অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া মানে NH3।
NH3 আর NOx গ্যাস দুটো মিশ্রণ হয়ে গিয়ে এখান দিয়ে ক্যাথালিস্টের মধ্যে এখানে কেমিক্যাল রিয়াকশান ঘটে এখান দিয়ে বের হচ্ছে নাইট্রোজেন আর ওয়াটারটা যেহেতু এখানে প্রচুর টেম্পারেচার থাকে তাই ওয়াটারটা জলীয় বাষ্পরূপে বের হয়ে যায়। যেটা ছিল NOx গ্যাস, যেটা পরিবেশের পক্ষে প্রচণ্ড হানিকারক ছিল, সেই গ্যাসটা এখানে কীভাবে পরিবর্তন হয়ে গেল নাইট্রোজেন আর ওয়াটার, যেটা পরিবেশের পক্ষে হার্মফুল অনেকটাই কমে গেল। এইভাবেই SCR সিস্টেম হার্মফুল গ্যাস অনলি ফর নক্স গ্যাসকে এভাবেই কন্ট্রোল করে। এবারে যেটা করাবো সেটা হলো এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন সিস্টেম বা EGR সিস্টেম। এই EGR সিস্টেমও প্রধানত NOx গ্যাসকে রিডাকশান করে আর ইঞ্জিনের টেম্পারেচার একটু কম করে, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ইঞ্জিনকে বেঁধে রাখতে সাহায্য করে। ইঞ্জিনের টেম্পারেচারটাকে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস মতো বেঁধে রাখতে এটা সাহায্য করে। এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমি এই ছবিটার মাধ্যমে দেখাচ্ছি। এটা ইঞ্জিনের এটা ইনলেট ভাল্ব, এটা এক্সজস্ট ভাল্ব। ইঞ্জিনের যখন 4টে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, যখন এক্সজস্ট স্ট্রোক হচ্ছে তখন কি হচ্ছে, এখান দিয়ে এক্সজস্ট ভাল্ব খুলে যাচ্ছে, এক্সজস্ট গ্যাস বের হচ্ছে মাফলারের মধ্যে দিয়ে, সেটা পরিবেশে চলে যাচ্ছে। সেই পরিবেশে যেটা যাচ্ছে সেটাকে আমরা বন্ধ করছি না, কিন্তু এখান থেকে একটা কাটিং করে, সেই মাফলার থেকে একটা কাটিং করে আমরা একটা কানেকশান করে দিচ্ছি, EGR ভাল্বের সঙ্গে কানেকশান করে দিচ্ছি। EGR ভাল্ব, এই EGR ভাল্বের আরেক প্রান্ত চলে যাচ্ছে ইনটেক ম্যানিফোল্ডে। এটা আমাদের ইনলেট ভাল্ব, এটা ইনটেক ম্যানিফোল্ডের সঙ্গে কানেকশান করা আছে। এবারে কি হচ্ছে, যখন এখান দিয়ে এক্সজস্ট গ্যাস বের হচ্ছে তার কিছুটা পরিমাণে, সেটা কত পরিমাণ না, টোটাল গ্যাসের 6 থেকে 10% এই এক্সজস্ট যে ভাল্ব আছে, EGR ভাল্ব আছে, সেই ভাল্বের মধ্যে দিয়ে ইনটেক ম্যানিফোল্ডে চলে যাচ্ছে। EGR ভাল্বটা কখন ওপেন হচ্ছে না, EGR ভাল্ব সাধারণত ওপেন হয় ইঞ্জিনের RPM যখন 25,000 থেকে, ইঞ্জিনের RPM যখন 2500 থেকে 3000 থাকে, তখন এই EGR ভাল্বটা এখান দিয়ে EGR ভাল্বের একটা কানেকশান করা থাকে। এখান দিয়ে বুঝতে পারে একটা যে এর স্পিডটা কত আছে, সেই অনুযায়ী এখান দিয়ে এয়ার টানবে। যত ইঞ্জিনের RPM বাড়বে তত বেশি পরিমাণে আমার এয়ার লাগবে, ইঞ্জিনের এখানে বাস্ট হতে গেলে তত বেশি পরিমাণে এয়ার লাগবে। সেই অনুযায়ী এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে। সেই ভ্যাকুয়ামের ফলে এই যে EGR ভাল্বটা কী হবে, ওপেন হয়ে যাবে। EGR ভাল্বটা ওপেন হলেই এখান থেকে 6 থেকে 7% যে এক্সজস্ট গ্যাসটা, 6 থেকে 10% এক্সজস্ট গ্যাসটা চলে যাবে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে গেলে এখানে যেটা লাভ হচ্ছে, ইঞ্জিনের টেম্পারেচার কীভাবে কমাচ্ছে, এখানে ওই যে এক্সজস্ট গ্যাস তার টেম্পারেচার আগে থেকেই গ্রো আছে, তাই জন্য এখানে যে কম্প্রেশন স্ট্রোকে যে এয়ারটা কম্প্রেস হয়, সেই এয়ারটার কম্প্রেস হলে কী হয়, সংকুচিত হয় এবং তার টেম্পারেচার বৃদ্ধি করতে, তার টেম্পারেচার জেনারেলি কী করে, একটু বাড়িয়ে দেয়। তার ফলে এখানে টেম্পারেচার আর অত চাপের ফলে বাড়ছে না, তাই জন্য এখানে টেম্পারেচার একটু কম হয়। মডার্ন কারে দেখা যায় যে ইলেকট্রনিক সিস্টেম আছে যেটা EGR ভাল্বকে কন্ট্রোল করছে ECUর দ্বারা। এটা একটা কম্পিউটার বা ECU ইউনিট। এই ইউনিটটা কি করছে, এই ইউনিটটা EVP মানে এই সেন্সারটাকে কন্ট্রোল করছে। এই সেন্সারটার দ্বারা এই ভাল্বটা খুলে যাচ্ছে। এখান থেকে ইনফরমেশনও কালেক্ট করছে, প্রেসার কত আছে, সেই প্রেসার অনুযায়ী RPM এখানে কত আছে, সেই কানেক্ট করে এই সেন্সারটাকে ইনফর্ম দিচ্ছে। এই সেন্সারটার দ্বারা এই ভাল্বটা খুলে যাচ্ছে। এইভাবে এটা ইলেকট্রনিক সিস্টেমে EGR ভাল্ব কাজ করছে। এবারে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এক্সজস্ট গ্যাস যে সার্কুলেশন হচ্ছে সেইটা কিভাবে করছে সেটা দেখাচ্ছে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিভাবে কাজ করছে, এটা হচ্ছে টার্বোচার্জার কীভাবে কাজ করে, টার্বোচার্জার এক্সজস্ট গ্যাসের সাহায্যে ঘুরে আর ইনটেক এয়ারটাকে বেশি টারবাইনের মতো এক্সজস্ট গ্যাসের সাহায্যে ঘুরছে, অপর প্রান্তে অপোজিটে ঘুরছে, তাই ইনটেক এয়ারটাকে স্পিডে টানতে সাহায্য করে। টার্বোচার্জার এখানে আউটলাইন, এটা পরিবেশে মুক্ত হয়ে যাচ্ছে এক্সজস্ট গ্যাসটা।
এখান দিয়ে দেখো একটা কাটিং লাইন করা আছে ইজিয়ার ভালভের জন্য। এখান দিয়ে ইজিয়ার ভালভটা খুলে যাচ্ছে, এখানে গিয়ে এটা ইনটেক ম্যানিফোল্ড, এখানে গিয়ে আছে এয়ারটা ইনটেক হয়ে এখানে ইন্টারকুলারের সাহায্যে আরও বেশি এয়ারটা, যেহেতু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ফ্রেশ এয়ারটাকে কম্প্রেস করা হয়, তাই ইন্টারকুলারের সাহায্যে আরও বেশি পরিমাণে এয়ারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই ঠান্ডা এয়ারের সঙ্গে আমার এক্সজস্ট গ্যাসের যে এক্সজস্ট গ্যাস সমেত যে এয়ারটা আছে সেটা মিলে যাচ্ছে। মিলে গিয়ে এখানে দেখো MAF সেন্সার, ম্যানিফোল্ড অ্যাকচুয়াল প্রেসার সেন্সার যেটা আছে, সেই সেন্সারের দ্বারায় এই ভালভটা খুলছে। এখান দিয়ে ইনফরমেশন লিখছে, সেই ইনফরমেশন অনুযায়ী ইসিউকে দিচ্ছে। ইসিউ কী করছে, এই ভালভকে ইনফরমেশন দিচ্ছে যে এখন এত পরিমাণে এয়ার টানছে, সেই অনুযায়ী এই ভালভটা খুলছে। ইজিআর ভালভ খুলছে, ইজিআর ভালভ যা খুলে যাচ্ছে এখান দিয়ে আমার এক্সজস্ট গ্যাস সের সাথে মিলে গেল, আমাদের ইনটেক যে এয়ারটা ছিল সেটা মিলে গেল, দিয়ে ইনলেট ম্যানিফোল্ডের সাহায্যে চলে যাচ্ছে ইঞ্জিনে। এইভাবে কন্টিনিউ আবার পুড়ছে, আবার দহন হচ্ছে, আবার এক্সজস্ট হচ্ছে, এক্সজস্ট গ্যাস কিছুটা নিয়ে নিচ্ছে, এইভাবে হচ্ছে। এটা সার্কুলেশন হচ্ছে বলে একে বলা হয় এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন। বারবার এক্সজস্ট গ্যাসটাকে সার্কুলেশন করে NOx গ্যাস এর মধ্যে দিয়ে যেটা বের হয় সেটাকে রিডিউস করছে। ইজিআর এবং এসসিআর দুটা সিস্টেমই কিন্তু যে কাজ করছে সেটা হচ্ছে NOx কন্ট্রোল করছে। কিন্তু দুটার মধ্যে যদি আমরা ডিফারেন্স খুঁজতে যাই তাহলে দেখতে পাবো কি না, ইঞ্জিনের এফিসিয়েন্সি ইজিআর সিস্টেমে কমে যাচ্ছে। কেন না, ইঞ্জিনের এফিসিয়েন্সি এই জন্যই কমে যাচ্ছে, এখানে এক্সজস্ট গ্যাসকে যখন আবার কাজে লাগানো হচ্ছে তখন ওটা গিয়ে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সিটাকে কমিয়ে দিচ্ছে, বার্ন করার ক্যাপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছে। ফ্রেশ এয়ার হলে যতটা বার্ন হতো ততটা বার্ন হচ্ছে না। এসসিআর সিস্টেমে যেহেতু আমরা এক্সজস্ট গ্যাসকে রিসার্কুলেশন করছি না, তার জন্য কী করতেছে, মোর এফিসিয়েন্সি দিচ্ছে, যার ফলে কী হচ্ছে, ফুয়েল এফিসিয়েন্সি এমনিতেই বেড়ে যাচ্ছে। NOx গ্যাস রিডাকশানের ক্ষেত্রেও যদি দেখি আমি, কিন্তু ওভারঅল অনেক গ্যাসকে তো সিলেক্ট করতে পারছে না। NOx গ্যাস বাদেও ইজিআর সিস্টেমে অন্যান্য গ্যাসকেও কী করতেছে, রিডাকশান করতেছে, কিন্তু NOx গ্যাসকে সেভাবে রিডাকশান করতে পারছে না। কিন্তু এসসিআর সিস্টেমে পার্টিকুলার NOx গ্যাসকেই ও যেহেতু টার্গেট করছে এবং NOx গ্যাস 93% প্রায় রিডাকশান করে, তাই NOx গ্যাসকে রিডাকশান করতে পারছে। আর কি না, ইজিআর সিস্টেমটা অনেকটা ব্যয় সাপেক্ষ হচ্ছে, পার্টিকুলার অনেকগুলো সিস্টেম লাগাতে হচ্ছে, ইজিআর তাই অনেক ব্যয় সাপেক্ষ হচ্ছে। কিন্তু এসসিআর সিস্টেমটা অতটা ব্যয়বহুল নয় এবং এসসিআর সিস্টেম সাধারণত কম খারাপ হয়। ইজিআর সিস্টেম অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। ইজিআর সিস্টেম যদি ডাইরেক্ট প্রবলেম ক্রিয়েট করে তাহলে ইঞ্জিনের আমাদের প্রবলেম হতে পারে, কিন্তু এসসিআর সিস্টেম যদি আমি কেটে দেই, কোনো কারণে আমার যদি না ভালো লাগে তো আমি কেটে দেই, কিংবা এসসিআর সিস্টেম খারাপ হয়ে গেলে সেভাবে ইঞ্জিন স্টার্ট হবে না, ইঞ্জিন চলবে না, এই ধরনের প্রবলেম সাধারণত হয় না।